চলছে ব্রাজিল বনাম ফ্রান্সের ওয়ার্ল্ড কাপের ফাইনাল। তবে ঠিক তখনই রহস্যজনকভাবে একদল সৈনিক আকাশ থেকে নামে মাঠের মাঝে। এরা সাধারণ কেউ নয়, তারা এসেছে ৩০ বছর ভবিষ্যৎ থেকে। তাদের দাবি ২০৫১ সালে পৃথিবী ধ্বংস করে দিয়েছে এক রাক্ষসী এলিয়েন, তাই বাঁচতে হলে সবাইকে ভবিষ্যতে গিয়ে যুদ্ধ করতে হবে। কিন্তু কারা সেই এলিয়েন, আর কিভাবেই বা তারা পৃথিবীতে এলো? এই সব ঘটনার শুরুটা জানতে আমাদের যেতে হবে ২০২১ সালে, যেখানে আমরা ড্যান ফরেস্টার নামের একজন হাই স্কুল টিচারকে দেখতে পাই। কিন্তু ক্লাসরুমে বসে বাচ্চাদের বায়োলজি পড়ানো তার কাছে কখনোই স্বাভাবিক মনে হয়নি, কারণ ড্যান একসময় আমেরিকার আর্মির একজন অভিজ্ঞ কমান্ডার ছিল। ফলে সেই সময়ের রোমাঞ্চকর লাইফ সে এখনো ভুলতে পারেনি। তার স্ত্রী এমি আর ছোট্ট মেয়ে মিউরিকে নিয়ে তার মোটামুটি সাধারণ জীবনই কাটছে, কিন্তু ভেতরে ভেতরে সে জানে এই জীবন তার জন্য না। তাই সে প্রতিনিয়তই বিভিন্ন রিসার্চ ল্যাবে কাজ পাওয়ার চেষ্টা করছে, কারণ বিজ্ঞান আর আর্মির অভিজ্ঞতা মিলিয়ে সে এমন কিছু করতে চায় যেটা পুরো পৃথিবী বদলে দেবে। কিন্তু একের পর এক চাকরির আবেদন করেও প্রতিবারই তাকে রিজেকশন পেতে হচ্ছিল, যা নিয়ে সে বেশ ফ্রাস্ট্রেটেড ছিল। সেদিন সন্ধ্যায় ড্যান এমি আর মিউরিকে নিয়ে টিভিতে লাইভ ফুটবল ম্যাচ দেখছিল। যথারীতি ম্যাচ স্বাভাবিকভাবেই চলতে থাকে, কিন্তু ঠিক তখনই মাঠের মাঝখানে ফুটে ওঠে এক তীব্র বেগুনি রঙের আলো। কি হচ্ছে এখানে? কেউই যখন কিছু বুঝে উঠতে পারছিল না, তখন আলোর ভেতর থেকে বেরিয়ে আসে লেফটেন্যান্ট হার্ট নামের এক মেয়ে সোলজার। সে সকলের উদ্দেশ্যে জানায় যে তারা ২০৫১ সাল অর্থাৎ ভবিষ্যৎ থেকে এসেছে এবং ২০৪৮ সালে একদল ভয়ঙ্কর এলিয়েন পৃথিবীতে আক্রমণ করবে। ফলে ২০৫১ সালের মধ্যে মানবজাতি প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই এই এলিয়েনদের বিরুদ্ধে লড়াই করতে বর্তমান সময়ের মানুষদের সাহায্য অনেক বেশি দরকার, কারণ ভবিষ্যতে বেঁচে থাকা মানুষ এবং সৈন্যদের সংখ্যা এতটাই কমে গিয়েছে যে তাদের পক্ষে একা এই যুদ্ধে জেতা কোনোভাবেই সম্ভব না। এসব শুনে স্টেডিয়ামে থাকা লক্ষাধিক দর্শক আর টিভির সামনে বসা ড্যানের মুখ থেকে যেন কোনো কথাই বের হয় না। যথারীতি এই ঘটনার পর গোটা পৃথিবী একটা অদ্ভুত অস্থিরতার মধ্যে পড়ে যায়। পৃথিবীর শক্তিশালী দেশগুলো একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে তারা একটা যৌথ সামরিক বাহিনী গড়ে তুলবে এবং প্রয়োজনে সাধারণ নাগরিকদেরও এই যুদ্ধে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হবে। কিন্তু এই কথা শুনে একদল মানুষ রাস্তায় নেমে এর বিরোধিতা করতে থাকে, যারা এই যুদ্ধে যেতে রাজি না, কারণ এর আগেও একদল মানুষকে ভবিষ্যতে পাঠানো হয়েছিল, তবে তারা আর কখনো ফিরে আসেনি। এদিকে ডেন তার ক্লাসরুমে বসে লক্ষ্য করে বাচ্চারা পড়াশোনায় একদমই মনোযোগ দিচ্ছে না, যদিও এটা স্বাভাবিক, কারণ কিছুদিন পরেই যদি পুরো পৃথিবী শেষ হয়ে যায় তাহলে পড়াশোনা করে কী লাভ? মেক সেন্স। আমি হলেও এটাই করতাম। যাই হোক, ঠিক সেই সময় ড্যানের ফোনে একটা মেসেজ আসে আমেরিকান সেনাবাহিনীর পক্ষ থেকে। মেসেজে লেখা ড্যান ফরেস্টারকে ভবিষ্যতে পাঠানোর জন্য চুজ করা হয়েছে। এই মেসেজ পড়ে ড্যান যে খুব একটা খুশি হয়েছে তা নয়, তবে বাধ্যতামূলক তাকে যেতেই হবে। তাই স্কুল ছুটির পর সে মিলিটারি ক্যাম্পে পৌঁছায়। সেখানে তার শরীরে বিভিন্ন পরীক্ষা করা হয় এবং তারপর তাকে একটা টেবিলে বসিয়ে একটা বিশাল মেশিনের ভেতর তার হাত ঢুকিয়ে দেওয়া হয়। তীব্র ব্যথায় ড্যান প্রায় কুঁকড়ে যায়, কারণ সেই মেশিন বেশ কিছু সূক্ষ্ম সুই তার হাতের চামড়ার নিচে ঢুকিয়ে দিয়েছে। তখন একজন কমান্ডার তাকে জানায় যে এই প্রক্রিয়ায় তার হাতে একটা বিশেষ ট্র্যাকিং ডিভাইস বসানো হয়েছে, যার ভেতরে আছে অত্যন্ত শক্তিশালী এক জিপিএস সিস্টেম, যা দিয়ে ভবিষ্যতে গেলেও কন্ট্রোল রুম থেকে ড্যানের প্রতিটা পদক্ষেপ মনিটর করা সম্ভব। তুমি হলে এই মুহূর্তে কি করতে? নিজের হাতে এমন একটা ডিভাইস বসিয়ে নেয়া যেটা তুমি খুলতেও পারতে না। অতঃপর একজন মহিলা কমান্ডার ড্যানকে এমন এক তথ্য জানায় যেটা শুনে যে কোনো মানুষের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। সে বলে যে ড্যানের মৃত্যু ২০৩০ সালে হবে, অর্থাৎ আর মাত্র কয়েক বছর পরেই। নিজের মৃত্যুর তারিখ জেনে ড্যান কিছুক্ষণের জন্য পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, তবে সে নিজেকে সামলে বাড়ি ফিরে আসে আর এমিকে সবকিছু খুলে বলে। এসব শুনে এমির মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে ড্যানকে বলে তারা এই শহর ছেড়ে পালিয়ে অনেক দূরে চলে যাবে। ড্যান তখন তাকে বোঝায় যে সেটা সম্ভব না, কারণ তার হাতের ডিভাইসের মাধ্যমে যে কোনো জায়গা থেকে তাকে ট্র্যাক করা সম্ভব। এমি তখন বলে যে তার হাত থেকে ডিভাইসটা খুলে ফেলতে, এবং এই কাজ হয়তো একজন মানুষই করতে পারবে। ড্যান তখন বুঝে যায় এমি কার কথা বলছে। ড্যানের বাবা জেমস, যে কিনা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।
এবং প্রাক্তন সৈনিক। কিন্তু ড্যান তার বাবার কাছে যেতে রাজি হয় না, কারণ বহু বছর আগে সে ড্যান আর তার মাকে ছেড়ে চলে গিয়েছিল। সেই থেকেই ড্যানের মনে বাবার প্রতি প্রচণ্ড ঘৃণা ছিল। তবে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে শেষমেশ সে রাজি হয়, কিন্তু সেখানে যাওয়ার পর পুরনো কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। আর এক পর্যায়ে ড্যান রাগ করে বেরিয়ে আসে। বাড়ি ফিরে ড্যান এমিকে জানায় যে এখন যুদ্ধে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। তবে সে এমিকে কথা দেয় যে সে যেহেতু একজন প্রাক্তন সৈনিক, তাই সে যেভাবেই হোক বেঁচে ফিরবে। ফলে এমির না চাইতেও তাকে যেতে দিতে হয়। এরপর সে তার আদরের ছোট্ট মেয়ে মিউরির কাছে যায়। সে মেয়েকে বলে যে কিছুদিনের মধ্যেই সে ফিরে আসবে। একথা শুনেই ছোট্ট মিউরি বুঝে যায় যে তার বাবা যুদ্ধে যাচ্ছে, তাই সে অঝরে কান্না করতে থাকে। ড্যান তখন মিউরির মাথায় একবার আলতো করে হাত বুলিয়ে দেয়। এভাবেই মেয়ে আর স্ত্রীকে বিদায় জানিয়ে ড্যান মিলিটারি বেসে পৌঁছায়। সেখানে সে দেখতে পায় আরও অনেক সাধারণ মানুষকে ভবিষ্যতে পাঠানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এখানেই ড্যানের সাথে দুজন মানুষের পরিচয় হয়, যাদের মধ্যে একজন হলো চার্লি, যে কিনা একজন অ্যাটমসফিয়ারিং সায়েন্টিস্ট, আর আরেকজন ডোরিয়ান, যে কিনা একজন প্রাক্তন সৈনিক এবং এর আগেও 2 বার সে ভবিষ্যতে গিয়ে যুদ্ধ করেছে। ডোরিয়ান একটা এলিয়েনের নখ সবসময় গলায় ঝুলিয়ে রাখে, তার জন্য এটা একটা সংগ্রহের স্মৃতিচিহ্ন। এই ব্যাপারটার কথা মাথায় রেখো, অর্থাৎ ডোরিয়ানের গলার সেই নখটা, কারণ পরে এটাই পুরো মুভির সবচেয়ে বড় রহস্যের চাবিকাঠি হয়ে উঠবে। সেখানে তখন একজন লেফটেন্যান্ট সকলের উদ্দেশ্যে বলে ভবিষ্যতে তাদেরকে 7 দিনের জন্য পাঠানো হবে এবং 7 দিন পর তারা যেখানেই থাকুক তাদের হাতে থাকা ডিভাইসটির সাহায্যে তাদেরকে অটোমেটিকলি বর্তমানে ফিরিয়ে আনা হবে। এই কথার মাঝেই একজন মহিলা জিজ্ঞেস করে যে যদি টাইম ট্রাভেল মেশিন থেকেই থাকে তাহলে সময়ের আগে গিয়ে এলিয়েনদের আক্রমণ ঠেকানো যাচ্ছে না কেন? লেফটেন্যান্ট তখন জবাব দেয় যে এলিয়েনরা এতটাই বুদ্ধিমান যে তাদের লোকেশন ট্র্যাক করার কোনো পদ্ধতি এখনো বের হয়নি, এমনকি তাদের সম্পর্কে পর্যাপ্ত কোনো তথ্যও নেই। শুধু এইটুকু জানা গেছে 2048 সালে তারা প্রথম আঘাত হানে রাশিয়ার কোনো একটা এলাকায়, আর সেখান থেকে ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আর এই টাইম মেশিনটি তারা অনেক প্রচেষ্টার পর বানাতে সক্ষম হয়েছে, তাই তাদের পক্ষে এই মুহূর্তে এই সময়ের আগে কিংবা পরে কোথাও যাওয়া সম্ভব না। এই এলিয়েনদের দেখতে কেমন তা জিজ্ঞেস করলে লেফটেন্যান্ট বলে যে পৃথিবীর যে কোনো সাধারণ মানুষ এদের দেখলে ভয়ে কেঁপে উঠবে। সুতরাং তোমরা কি বুঝতে পারছো যে যুদ্ধটা আসলে কিসের সাথে হতে চলেছে? এরপরেই সাইরেন বেজে ওঠে, অর্থাৎ ভবিষ্যতে যাওয়ার সময় হয়ে গেছে। যথারীতি তারা সবাই সেই উজ্জ্বল বেগুনি আলো অর্থাৎ ওয়ার্ম হোলে মিশে ভবিষ্যতের দিকে রওনা হয়। কিন্তু তখনই কন্ট্রোল রুমে একটা অ্যালার্ম বেজে ওঠে। তাদের টাইম মেশিনে একটা যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। অপারেটর তৎক্ষণাৎ মিশনটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে। ইতিমধ্যে সকল মানুষ টাইম মেশিনের ওয়ার্ম হোলে ঢুকে পড়েছে। এই যান্ত্রিক ত্রুটি এতটাই ভয়ানক প্রভাব ফেলবে তা কারোই জানা ছিল না। ফলে টাইম মেশিন তাদেরকে ভবিষ্যতে নিয়ে যায় ঠিকই, কিন্তু মাটি থেকে 5 ফুট উপরে ড্রপ করার বদলে সরাসরি আকাশের শত শত ফুট উপরে ছেড়ে দেয়। ফলে এখানে আসা বেশিরভাগ মানুষেরাই এত উপর থেকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়। তবে ভাগ্যক্রমে ড্যান, চার্লি আর ডোরিয়ান সহ কিছু মানুষ একটা বিল্ডিংয়ের সুইমিং পুলে পড়ার কারণে প্রাণে বেঁচে যায়। পুল থেকে উঠে আসার পর ড্যান চারদিকে তাকিয়ে দেখে পুরো মায়ামি শহর ধাউ ধাউ করে চলছে। ধোঁয়ার কুণ্ডলিতে আকাশ পুরো ছেয়ে গেছে, আর পুরো শহর জুড়ে একটা অদ্ভুত পশুর গর্জনের মতো শব্দ প্রতিনিয়ত ভেসে আসতে থাকে। সেই শব্দ শুনে ড্যানের সাথে থাকা সকলের গা শিউরে ওঠে, কারণ এই শব্দ কোনো পরিচিত প্রাণীর না। ঠিক সেই মুহূর্তে ভবিষ্যতের মিলিটারির একজন লেফটেন্যান্ট তাদের সাথে যোগাযোগ করে। লেফটেন্যান্ট জানায় যে এলিয়েনরা পুরো জায়গাটিকে দখল করে ফেলেছে এবং এই শহরটিকে আর বাঁচানো সম্ভব না। তাই এয়ারফোর্স খুব শীঘ্রই শহরে বোম্বিং করতে চলেছে, যাতে সবকিছুর সাথে সাথে এলিয়েনরাও ধ্বংস হয়ে যায়। কিন্তু তার আগে একটা মিশন আছে। ড্যানদের কাছ থেকে কিছুটা দূরে একটা রিসার্চ ল্যাবে কিছু বিজ্ঞানী আটকা পড়ে আছে। বোমা পড়ার আগেই তাদের উদ্ধার করে শহরের বাইরে নিয়ে যেতে হবে। লেফটেন্যান্ট ড্যানের প্রোফাইল দেখে বলে যেহেতু সে একজন প্রাক্তন সৈনিক, তাই ড্যানকেই সে এই মিশনের নেতৃত্ব দিতে চায়। যথারীতি ড্যান কমান্ড নেয় এবং দলকে নিয়ে সাবধানে রিসার্চ ল্যাবের ভেতরে ঢুকে পড়ে। পুরো ল্যাব খুবই বাজেভাবে তছনছ হয়ে আছে। তার মধ্যে দিয়েই ধীরে ধীরে তারা সামনে এগোতে থাকে।
আর তখনই সিলিংয়ের দিকে তাকিয়ে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। অনেকগুলো মানুষের লাশ সেখানে ঝুলিয়ে রাখা হয়েছে। ড্যান সাথে সাথেই লেফটেন্যান্টকে বিষয়টা জানায়। সে তখন বুঝতে পারে যে এরাই সেই বিজ্ঞানী যাদের উদ্ধার করার কথা ছিল, এবং যেহেতু এলিয়েনরা এখানে লাশ রেখে গিয়েছে তার মানে তারা সেটাকে খেতে শীঘ্রই ফিরে আসবে। তাই ড্যানদের এখনই ল্যাবের সমস্ত কম্পিউটারের ডেটা আর কেমিক্যাল নিয়ে বেরিয়ে পড়তে হবে। কমান্ড অনুযায়ী ড্যান এবং তার দল এক মুহূর্ত দেরি না করে কাজ শুরু করে দেয়। কিন্তু এরই মাঝে খবর আসে যে এয়ারফোর্স বোমা ফেলতে রওনা দিয়ে ফেলেছে, সুতরাং হাতে মাত্র 6 মিনিট। তাই তারা ডেটা আর কেমিক্যালগুলো নিয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে। আর তাদের এই সিদ্ধান্তটাই সবকিছু বদলে দেবে, কারণ সিঁড়িতে নামতে নামতে সবার চোখ আটকে যায় উপরের দিকে। ড্যান বন্দুকের আলো ফেলতেই দেখা যায় উপরের তলায় একটা এলিয়েন ওত পেতে বসে আছে। বাতাসে সাপের মতো দুলছে যে জিনিসটা, সেটা আসলে এই প্রাণীর টেন্টিকেল, আর এজন্যেই একে হোয়াইট স্পাইক বলা হয়। সত্যি এই সিনটা প্রচণ্ড ক্রিপি ছিল। পর মুহূর্তেই টেন্টিকেল থেকে একটা ধারালো সুইয়ের মতো কিছু একটা ছুটে আসে এবং গুলির গতিতে একজনের বুকে গেঁথে যায়। সেই লোকটা সেখানেই মারা পড়ে। এক মুহূর্ত দেরি না করে ড্যান এবং তার দল সাথে সাথে এলিয়েনের উপর গুলি ছুটতে শুরু করে। কিন্তু এখানে একটা না, আরও অনেকগুলো এলিয়েন রয়েছে, আর গুলিতে এদের তেমন কিছুই হচ্ছে না। তারা একের পর এক ড্যানের সঙ্গীদের ধরাশয়ী করতে থাকে। ড্যান, চার্লি, ডোরিয়ান আর কয়েকজন কোনো মতে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তাদের উদ্ধার করার জন্য যে রেস্কিউ টিম পাঠানো হয়েছিল তাদের উপর ইতিমধ্যেই হোয়াইট স্পাইকরা হামলা করে দিয়েছে। আর ঠিক তখনই এয়ারফোর্স এসে শহরের উপর বোমা ফেলতে শুরু করে। চারদিকে বিস্ফোরণ, আগুন আর ধোঁয়ার মধ্যে ড্যান বাকি কজনকে নিয়ে প্রাণপণে ছুটতে থাকে। তারা শহরের বাইরে বেরোনোর প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু একটা বোমা তাদের খুব কাছেই বিস্ফোরিত হয়। ফলে তারা সকলে ছিটকে পড়ে, আর ড্যানের চোখের সামনে অন্ধকার নেমে আসে। এই মুভি যে কতটা ইনসেন বুঝতে পারছো? কিছুক্ষণ পর ড্যানের চোখ খোলে এবং সে নিজেকে এক সম্পূর্ণ অন্য জায়গায় আবিষ্কার করে। তার পাশে চার্লিও শুয়ে আছে। তারা দুজন বাইরে বেরিয়ে দেখে এটা একটা মিলিটারি বেস। বেসের বাইরে তারা ডোরিয়ানকেও দেখতে পায়। সে জানায় যে তাদের সাথে থাকা প্রায় সকলেই মারা গেছে। এদিকে মিলিটারির 2 সৈনিক ড্যানকে লেফটেন্যান্টের কাছে নিয়ে যায়। লেফটেন্যান্ট ল্যাব থেকে ডেটা এবং কেমিক্যাল আনার জন্য ড্যানকে ধন্যবাদ দেয়। তবে ড্যানের কেন জানি মনে হচ্ছিল যে এই মেয়েটিকে সে আগেও কোথাও দেখেছে, তাই সে তাকে জিজ্ঞেস করেই বসে যে সে কোন শহর থেকে এসেছে। লেফটেন্যান্ট তখন একটু মুচকি হেসে জবাব দেয়, যেখান থেকে তুমি এসেছো। ব্যাস এইটুকুই যথেষ্ট। ড্যান বুঝে যায় যে এই লেফটেন্যান্ট আর কেউ না, এটা তারই নিজের মেয়ে মিউরি ফরেস্টার, অর্থাৎ সেই ছোট্ট মিউরি। ভবিষ্যতে নিজের মেয়েকে দেখে ড্যান অনেক গর্বিত অনুভব করে, কারণ মিউরি এখন মিলিটারি রিসার্চ টিমের প্রধান। তবে মিউরির চোখে যেন এক অন্যরকম হতাশা। সে তখন ড্যানকে জানায় যে তাকে এখানে আনার একটা বিশেষ কারণ রয়েছে এবং সময় হলে সে তাকে সবকিছু খুলে বলবে। অতঃপর মিউরি ড্যানকে ক্যাম্পের ভেতরে নিয়ে এসে একটা এলিয়েনের ছবি দেখায়, যেটা আগে দেখা এলিয়েনগুলোর চেয়ে কিছুটা আলাদা। মিউরি জানায় যে এটা একটা ফিমেল হোয়াইট স্পাইক, আর এখন পর্যন্ত মাত্র একটাই ফিমেল দেখা গেছে। এই ফিমেল মাটির নিচে বাসা বানায় এবং সেখান থেকে নতুন হোয়াইট স্পাইক জন্ম দেয়। মেল এলিয়েনগুলো সব সময় ফিমেলের সুরক্ষায় থাকে, অনেকটা মৌমাছির মতো। মিউরি আরও জানায় যে তারা একটা টক্সিন আবিষ্কার করেছে, যেটা মেল এলিয়েনগুলোকে মারতে সক্ষম হলেও ফিমেল এতটাই শক্তিশালী যে তার উপর এই টক্সিনের কোনো প্রভাব পড়ে না। তাই এবার মিউরির পরিকল্পনা হলো ফিমেলটিকে জীবিতই ল্যাবে ধরে নিয়ে আসা, কারণ তার শরীরের ভেতরেই হয়তো এমন কিছু আছে যেটা দিয়ে তাকে মারার টক্সিন তৈরি করা সম্ভব হবে। আর ফিমেলকে মারার টক্সিন হয়ে গেলেই এদেরকে শেষ করার একটা পথ তারা পেয়ে যাবে। মিউরি ড্যানকে এই মিশনে নিয়ে যেতে চায়। যথারীতি তাদের দল হেলিকপ্টারে করে ফিমেল এলিয়েনের বাসার দিকে রওনা দেয়। পথে ড্যান দেখতে পায় হোয়াইট স্পাইক পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে, আর প্রতিটা জীবন্ত প্রাণীকেই তারা শিকার করে খুবলে খুবলে খাচ্ছে। মিউরি তখন বলে যে 2048 সালে হঠাৎ করেই এরা নর্দার্ন রাশিয়ার একটা দ্বীপ থেকে বেরিয়ে আসে। কোনো স্যাটেলাইট এদের আকাশ থেকে আসতে দেখেনি, এমনকি কোনো স্পেসশিপও পাওয়া যায়নি। মাত্র 3 বছরের মধ্যে এরা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এদের না আছে কোনো উদ্দেশ্য, না আছে দাবি, এরা শুধুই ক্ষুধার্ত।
আর পৃথিবীর প্রতিটা জীবন্ত প্রাণী এদের কাছে শুধুই খাবার। এখানে একটা জিনিস খেয়াল করো, এই এলিয়েনগুলো আকাশ থেকে আসেনি, এমনকি কোনো স্পেসশিপও নেই। তাহলে এরা এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর তুমি কিছুক্ষণ পরেই পাবে। ফিমেলের বাসায় পৌঁছেই মিউরির দল তাকে ধরার কাজে লেগে পড়ে। সৈনিকরা ফিমেলের গায়ে দড়ি ফেলে তাকে টেনে খাঁচায় ঢোকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক তখনই সেটি ক্ষেপে গিয়ে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে এবং সেই সৈনিকগুলোকে নখ ও দাঁত দিয়ে ছিন্ন ভিন্ন করে দেয়। এই পরিস্থিতি দেখে মিউরি ড্যানকে হেলিকপ্টারে থাকতে বলে নিজে বাকি কিছু সৈনিকদের নিয়ে সুড়ঙ্গে নেমে যায়। কিন্তু এদিকে মেল হোয়াইট স্পাইকরা ফিমেলের বিপদের সংকেত পেয়ে ঝাঁকে ঝাঁকে সেই দিকে আসতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে ড্যান আর বসে থাকতে পারে না, সেও সুড়ঙ্গে নেমে পড়ে এবং অবশেষে জীবনের ঝুঁকি নিয়েই তারা ফিমেলটিকে খাঁচায় বন্দি করতে সক্ষম হয়। আর একটা হেলিকপ্টার সেই খাঁচাটি তুলে নিয়ে সেখান থেকে দূরে চলে যায়। কিন্তু ঝামেলা এখনো শেষ হয়নি। মেল হোয়াইট স্পাইকগুলো ঝাঁকে ঝাঁকে সৈনিকদের উপর ঝাঁপিয়ে পড়ে। ড্যান আর মিউরি কোনো মতে সেখান থেকে বেরিয়ে একটা বিচের কাছে চলে আসে আর ফ্লেয়ার গান ফায়ার করে সাহায্যের সংকেত পাঠায়। সাহায্য আসার অপেক্ষায় বাবা মেয়ে কিছুটা একা সময় পায়। ড্যান তখন মিউরিকে বলে যে তাকে জানানো হয়েছে যে 7 বছর পর তার মৃত্যু হবে, তাই সে জানতে চায় সেটা কিভাবে হয়েছিল এবং এরপরে মিউরি আর এমিরই বা কি হয়েছিল। এই প্রশ্নে মিউরির চোখ ভিজে যায়। সে জানায় ড্যান তার স্বপ্নের চাকরি না পাওয়ার কারণে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল, আর তার বয়স যখন 12 তখন ড্যান এমি আর মিউরিকে ছেড়ে চলে গিয়েছিল। তবে এত কিছুর পরেও তার মায়ের ড্যানের উপর পুরোপুরি ভরসা ছিল। কিন্তু মিউরির বয়স যখন 16 তখন ড্যান একটা গাড়ি দুর্ঘটনায় মারা যায়। শেষে মিউরি বলে, বাবা, এখন তো তুমি সত্যটা জানলে, চেষ্টা করো সেই ভুল আর না করতে, কারণ আমি তোমাকে কখনোই হারাতে চাই না। এই কথা শুনে ড্যান পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। তার যেন বিশ্বাসই হচ্ছে না যে ভবিষ্যতে সে এতটা বদলে যেতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার এসে তাদের তুলে নেয়। ড্যান আর মিউরি বন্দি ফিমেল এলিয়েনটিকে নিয়ে সমুদ্রের মাঝে অবস্থিত শেষ রিসার্চ বেসে পৌঁছায়। এটাই পৃথিবীর শেষ বাকি থাকা রিসার্চ বেস, যেখানে বড় কয়েকটা দেশের সেনাবাহিনী আর বিজ্ঞানীরা একসাথে কাজ করছে। অতঃপর ফিমেল এলিয়েনটিকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয় এবং প্রতি ঘন্টায় তাকে অজ্ঞান করার ইনজেকশন দেওয়া হয়, যাতে কাজ শেষ না হওয়া পর্যন্ত এটি কাবুতে থাকে। মিউরি তার রক্ত নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকে। এভাবেই ড্যানের ভবিষ্যতে আসার 6 দিন পেরিয়ে যায়। আগামীকাল তাকে বর্তমানে ফিরে যেতে হবে, তাই সেও এবার মিউরির কাজে হাত লাগায় এবং পুরো রাতভর দুজন মিলে ফিমেলের রক্তের উপর একের পর এক টক্সিন পরীক্ষা করে অবশেষে ভোরের দিকে তাদের পরিশ্রম সফল হয় এবং তারা একটা কার্যকর টক্সিন তৈরি করতে সক্ষম হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে ফিমেল এলিয়েনটি হঠাৎ জেগে ওঠে। এরই সাথে পুরো রিসার্চ বেসে অ্যালার্ম বেজে ওঠে, কারণ লক্ষ লক্ষ মেল এলিয়েন ফিমেলকে বাঁচাতে চলে এসেছে এবং এরা শুধু ডাঙায় না, সমুদ্রেও দ্রুত সাঁতার কাটতে সক্ষম। এরা সংখ্যায় এতটাই বেশি ছিল যে কোনোভাবেই তাদেরকে থামানো সম্ভব হচ্ছিল না। ফিমেলকে খুঁজতে খুঁজতে কিছু এলিয়েন বেসে ঢুকে পড়ে। এদিকে ডেনের বর্তমানে ফেরার টাইমিং শুরু হয়ে গেছে, আর মাত্র কয়েক মিনিট, এবং এইবার মিউরি ড্যানকে জানায় যে তাকে কেন এখানে আনা হয়েছিল। আসলে ভবিষ্যতে এলিয়েনের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে তাদের কাছে যেই পরিমাণে টক্সিন আছে তা দিয়ে জেতা সম্ভব না। তাই মিউরি চায় ড্যান এই টক্সিন নিয়ে বর্তমানে ফিরে যাক এবং বিজ্ঞানীদের সাথে মিলে এটি আরও বেশি পরিসরে তৈরি করুক, কারণ বর্তমানে সময় আর সম্পদ দুটোই আছে। ফলে এলিয়েনরা আসার আগেই কোনো একটা উপায় বের করা সম্ভব। এই কথা শুনে ড্যান মিউরির সিদ্ধান্তে রাজি হয়, তবে সে একা না, তাকেও সে সাথে নিয়ে যাবে। অতঃপর মিউরি তাকে হেলিকপ্টারের দিকে নিয়ে যেতে শুরু করে, যাতে তারা বর্তমানে ফেরার আগ পর্যন্ত আকাশে নিরাপদে থাকতে পারে। কিন্তু এদিকে মেল হোয়াইট স্পাইকগুলো ইতিমধ্যেই ফিমেলের কাছে পৌঁছে তার শিকল ভেঙে তাকে মুক্ত করে দেয়। ড্যান আর মিউরি হেলিকপ্টারের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই ফিমেল পেছন থেকে মিউরির উপর আঘাত করে বসে। ফলে একটা সময় সে চাইলেও সামনে এগোতে পারছিল না। মিউরি তখন তার কাছে থাকা টক্সিনটা ড্যানের হাতে তুলে দেয় আর বলতে থাকে, আরও একবার তোমাকে কাছে পেয়ে ভালো লাগলো বাবা। তুমি তোমার ছোট্ট মিউরিকে যেমন চেয়েছিলে আমি তেমন হতে পেরেছি তো। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি বাবা। এই কথা শুনে ড্যানের চোখ ভিজে যায়। আসলে মিউরি বুঝতে পেরেছিল যে সে হয়তো আর বাঁচতে পারবে না,
আর ঠিক তখনই ফিমেল এলিয়েনটি সেখানে এসে উপস্থিত হয়। তবে সে কিছু করে ওঠার আগেই এক বিশাল বিস্ফোরণে পুরো প্ল্যাটফর্ম ভেঙে পড়ে, আর সেই ফিমেলের সাথে সাথে মিউরিও নিচের সমুদ্রে পড়ে যেতে থাকে, যেখানে হাজার হাজার মেল এলিয়েন অপেক্ষা করছে। ড্যান এক মুহূর্ত দেরি না করে মেয়েকে বাঁচাতে নিচে ঝাঁপ দেয়, কিন্তু তাকে ধরতে পারার আগেই তার সময় শেষ হয়ে যায়। এক ঝটকায় ড্যান ভবিষ্যৎ থেকে বর্তমানে ফিরে আসে। বর্তমানে ফেরার পর ড্যান সরাসরি মাটিতে আছড়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে সে সাথে সাথেই পাশের সৈনিককে বলে যে এই টক্সিন আরও বেশি পরিমাণে তৈরি করে ভবিষ্যতে পাঠিয়ে দিতে, কিন্তু সেই সৈনিক ড্যানকে থামিয়ে দিয়ে জানায় যে এটা এখন আর সম্ভব না। ভবিষ্যতে এলিয়েনরা আক্রমণ করে টাইম মেশিনটিকে ধ্বংস করে দিয়েছে, তাই এখন কাউকেই আর ভবিষ্যতে পাঠানো সম্ভব না। এই কথা শুনে ড্যান পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে যে ভবিষ্যতে তার মেয়ে আর বেঁচে নেই। এই যুদ্ধে চার্লি আর ডোরিয়ানও বেঁচে গিয়েছিল। অতঃপর বেস থেকে বেরোতেই ড্যান এমিকে দেখতে পায়। তাকে জীবিত দেখে এমি তাকে বুকে জড়িয়ে ধরে, কিন্তু বাড়িতে ফিরেও ড্যানের মনে শান্তি নেই। সে সারা রাত মিউরির ঘরে বসে থাকে। ছোট্ট মিউরির ঘুমন্ত মুখের দিকে সে অপলক তাকিয়ে থাকে, কারণ সে এখন জানে এই মেয়ে বড় হয়ে কি হবে। এমি তখন ড্যানের কাছে এসে জিজ্ঞেস করে আসলে কি হয়েছে। তখন ড্যান এমিকে ভবিষ্যতে ঘটা সকল কিছু খুলে বলে। এসব শুনে এমির চোখেও জল চলে আসে। ড্যান জানায় তার কাছে টক্সিন আছে, কিন্তু সে বুঝতে পারছে না এটা দিয়ে সে কি করবে। এমি কিছুক্ষণ চুপ করে থেকে একটা অনুমান করে। সে বলে যে এমনও তো হতে পারে যে এলিয়েনরা পৃথিবীতে আগে থেকেই ছিল। এই কথা শুনে ড্যানের মাথায় যেন বিদ্যুৎ খেলে যায়। সে সঙ্গে সঙ্গে ডোরিয়ানের সাথে দেখা করে। তোমাদের মনে আছে ডোরিয়ানের গলায় ঝোলানো সেই এলিয়েনের নখটার কথা? এখন সেটাই কাজে লাগবে। ড্যান তার কাছ থেকে সেই নখটা নিয়ে চার্লির ল্যাবে চলে যায় আর সেটিকে ভালো করে পরীক্ষা করে দেখতে বলে। চার্লি তখন একটা চমকে দেওয়ার মতো জিনিস খুঁজে পায়। সে জানায় যে এই নখের উপর সে আগ্নেয়গিরির ছাই খুঁজে পেয়েছে, কিন্তু এটি রাশিয়ার কোনো আগ্নেয়গিরি না, বরং চীনের কোনো আগ্নেয়গিরির ছাই। তবে প্রশ্ন হলো এলিয়েনরা তো নর্দার্ন রাশিয়া থেকে বেরিয়ে এসেছে, তাহলে তাদের নখে চীনের আগ্নেয়গিরির ছাই কিভাবে এলো? এর উত্তর জানতে ড্যান চলে যায় তার স্কুলের এক ছাত্র মার্টিনের কাছে, যে কিনা আগ্নেয়গিরি নিয়ে অনেক কিছু জানত। ড্যান মার্টিনকে এই ব্যাপারে প্রশ্ন করে। উত্তরে মার্টিন জানায় যে আজ থেকে প্রায় 1000 বছর আগে চীন আর কোরিয়ার সীমান্তে চাংবাই নামের একটা আগ্নেয়গিরিতে এক মহা বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণে 1000 পারমাণবিক বোমার সমান শক্তি ছিল, আর সেই বিস্ফোরণের ছাই প্রায় অর্ধেক পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। রাশিয়ার বরফে ঢাকা জায়গাগুলোতে আজও সেই ছাই বরফের নিচে চাপা পড়ে আছে। ড্যান তখন মার্টিনকে জিজ্ঞেস করে সেই ছাই রাশিয়ার ঠিক কোন জায়গায় পড়েছিল। মার্টিন ল্যাপটপ খুলে একটা হিমবাহের মানচিত্রে সেই জায়গাটি তাকে দেখিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে ড্যানের মাথায় পুরো ছবিটা একসাথে স্পষ্ট হয়ে যায়। সে বলে ওঠে যে এলিয়েনরা 1000 বছর আগে থেকেই পৃথিবীতে ছিল এবং ঠান্ডার কারণে হিমবাহের নিচের বরফে আটকে গিয়েছিল, আর এই কারণেই কেউ এদের আকাশ থেকে আসতে দেখেনি। তবে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে 2048 সালের মধ্যে রাশিয়ার সেই হিমবাহের প্রায় সব বরফই গলে যাবে এবং এর কারণে এলিয়েনগুলো যেই বরফের নিচে আটকা পড়েছিল তা গলে গিয়ে তাদের মুক্ত করে দেবে। অর্থাৎ ড্যানের কাছে এখন লোকেশন রয়েছে, আর যদি এই অনুমান ঠিক হয়ে থাকে তাহলে এখনও সেই হিমবাহের নিচে এলিয়েনগুলো আটকা পড়ে আছে এবং তাদের কাছে থাকা সেই টক্সিন দিয়ে এক্ষুনি এদের শেষ করে দেওয়া সম্ভব। তবে এই তথ্য নিয়ে সরকারের কাছে গেলে সে তেমন কোনো সাহায্য পায় না, কারণ বর্তমানে আমেরিকা আর রাশিয়ার সম্পর্কটা তেমন একটা ভালো না। অর্থাৎ সরকারের মাধ্যমে রাশিয়া যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এখন তাদের বিকল্প খুঁজতে হবে। ঠিক তখনই ড্যানের মাথায় আসে জেমস, অর্থাৎ তার বাবার কথা। সে তার রাগ আর অভিমানকে উপেক্ষা করে তার বাবার কাছে সাহায্যের জন্য যায় এবং সে তাকে সবকিছু খুলে বলে। এসব শুনে ড্যানের বাবাও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এর মধ্যে কিছু ভবিষ্যতের সৈনিক যারা এই সময় আটকা পড়ে গিয়েছিল তারা সেই টক্সিন আরও বেশি পরিসরে তৈরি করে নিয়ে আসে। সব ঠিকঠাক হলে সবাই রাশিয়ার হিমবাহের উদ্দেশ্যে রওনা দেয়।
অতঃপর সেখানে পৌঁছে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। এভাবেই তারা এক অদ্ভুত জায়গায় এসে উপস্থিত হয়। সেখানে কোনো ইলেকট্রনিক ডিভাইস কিংবা কম্পাস কোনোটাই কাজ করছিল না। সেখান থেকে কিছুটা এগিয়ে যেতেই সামনে একটা বড় গর্ত চোখে পড়ে। সকলে বুঝে যায় যে এলিয়েন স্পেসশিপটি হয়তো ঠিক এই গর্তের নিচেই আছে। তাই তারা গ্রেনেড দিয়ে গর্তের আশেপাশে বিস্ফোরণ ঘটায়, যাতে ভেতরে প্রবেশ করার রাস্তা তৈরি হয়। অতঃপর ড্যান সবাইকে নিয়ে সেই ফাটলের মধ্যে ঢুকে পড়ে। আর কিছু দূর এগিয়ে যেতেই তারা বরফের মধ্যে আটকে থাকা একটা বিশাল যান দেখতে পায়। এটাই সেই কাঙ্ক্ষিত স্পেসশিপ, অর্থাৎ তাদের কাছে এখন প্রুফ আছে। তবে সরকার যেহেতু তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাই তারা নিজেরাই সবকিছু শেষ করার সিদ্ধান্ত নেয়। যথারীতি তারা স্পেসশিপটা কেটে ভেতরে প্রবেশ করে। ড্যানের বাবা এবং চার্লি বাইরে পাহারায় থাকে। এদিকে শিপের ভেতর সকলে এক অদ্ভুত জিনিস দেখে পুরোপুরি থমকে যায়। ককপিটে একটা মৃত এলিয়েন উল্টো হয়ে ঝুলে আছে, কিন্তু এটা দেখতে একদমই আগের এলিয়েনগুলোর মতো না। এরা সম্পূর্ণ ভিন্ন একটা প্রজাতির এলিয়েন। এরপর আরেকটু সামনে গিয়ে তারা একটা হাইবারনেশন চেম্বারে গিয়ে পৌঁছায়। আর এই থলিগুলোর ভেতরেই বেড়ে উঠছে সেই হোয়াইট স্পাইকগুলো, যেগুলোকে আমরা ভবিষ্যতে দেখেছিলাম। এখানেই আসলে পুরো ব্যাপারটা খোলসা হয়। মূলত এই স্পেসশিপটা ছিল সেই ভিন্ন প্রজাতির এলিয়েনের, যেটা ককপিটে মরে পড়ে আছে। আর ভবিষ্যতে দেখা এলিয়েনগুলো আসলে একটা বায়োলজিক্যাল অস্ত্র, যেটাকে সেই এলিয়েন কোনো গ্রহের সকল প্রাণ ধ্বংস করে গ্রহটি দখল করতে ব্যবহার করত। তবে এর টার্গেট আমাদের গ্রহ ছিল না। দুর্ভাগ্যক্রমে সেই এলিয়েন স্পেসশিপটি পৃথিবীতে ক্র্যাশ করে, আর এই ক্র্যাশে পাইলট মারা যায়। কিন্তু তার সাথে থাকা হোয়াইট স্পাইকগুলো হাইবারনেশন থলির মধ্যে জীবিত থাকে, এবং ভবিষ্যতে যখন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বরফ গলে যাবে তখনই তারা বেরিয়ে আসবে। এই সত্যটা জানার পর এক মুহূর্ত দেরি করার সময় নেই। ড্যান এবং তার দল টক্সিন বের করে কিছু এলিয়েনের হাইবারনেশন থলিতে ইনজেক্ট করে দেয়। আর টক্সিনের প্রভাব পড়তেই সেই এলিয়েনগুলো সাথে সাথেই মরতে শুরু করে। কিন্তু পর মুহূর্তেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কিছু এলিয়েনের মৃত্যুর সংকেত পেয়ে বাকিগুলোও একে একে থলি থেকে বেরিয়ে আসতে শুরু করে। এই মুহূর্তে ড্যান আর তার দল কি করবে বুঝে উঠতে পারছিল না, কারণ বুলেটে এদের তেমন কিছু হচ্ছিল না। এদিকে তারা আবিষ্কার করে শুধু একটি নয়, এমন হাইবারনেশন চেম্বার এই শিপে আরও কয়েকটি আছে। অবস্থা বেগতিক দেখে ডোরিয়ান ড্যানকে বাইরে বেরিয়ে যেতে বলে, কারণ কিছু এলিয়েন ইতিমধ্যেই এখান থেকে পালিয়ে গেছে, আর ভেতরেরগুলো তারা সামলে নেবে। ড্যান একটু ইতস্ত করে, কিন্তু ডোরিয়ানের চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে। যথারীতি সে বাইরে বেরোতেই পুরো স্পেসশিপটিতে এক বিশাল বিস্ফোরণ হয়। ডোরিয়ান আর ভবিষ্যতের কিছু সৈনিক এই এলিয়েনদের ধ্বংস করতে নিজেদের স্যাক্রিফাইস করে দিয়েছে। এদিকে ড্যান এক মুহূর্ত দেরি না করে তার বাবা আর চার্লির কাছে পৌঁছায়। তখন তারা জানায় যে বাইরে পালিয়ে আসা সব এলিয়েনগুলোকেই তারা মারতে পারলেও একটা তুলনামূলক বড় এলিয়েন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ড্যান বুঝতে পারে এটাই সেই ফিমেল। তাই আর সময় জ্ঞাপন না করে এলিয়েনটির পায়ের ছাপ ফলো করে তারা অবশেষে সেটিকে খুঁজে বের করতে সক্ষম হয়। প্রথমে ড্যানের বাবা সেটিকে বোকা বানিয়ে তার স্নাইপার দিয়ে দূর থেকে অ্যাটাক করতে থাকে। ড্যানও সুযোগ বুঝে সেটির উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক তুমুল লড়াই। তারা দুজন মিলে যথাসাধ্য এলিয়েনটিকে ধরাশয়ী করার চেষ্টা করতে থাকে, এবং ফাইনালি ড্যান এলিয়েনটির হাতে টক্সিনটি ইনজেক্ট করে দিতে সক্ষম হয়। টক্সিনের প্রভাবে ফিমেলের হাত গলতে শুরু করে, কিন্তু এই এলিয়েন এতটাই চালাক যে তার গলে যাওয়া হাতটা নিজেই কামড়ে ছিঁড়ে ফেলে। এই মুহূর্তে তাদের করার মতো আর কিছুই থাকে না। তখন ড্যানের বাবা জেমস নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। তবে ড্যান ইতিমধ্যেই ফিউচারে তার মেয়েকে হারিয়েছে। এবার সে তার বাবাকেও একইভাবে হারাতে চায় না। তাই সে সর্বশক্তি দিয়ে এলিয়েনটির উপর চেপে বসে, এবং তার কাছে অবশিষ্ট থাকা আরও একটি টক্সিন সেই ফিমেলটির ঘাড়ে ইনজেক্ট করে দেয়। মুহূর্তেই তার মাথার খুলি গলে যেতে থাকে। ড্যান তখন এক লাথি মেরে এলিয়েনটিকে পাশের খাদে ফেলে দেয়, আর নিচে পড়তেই সেটির শরীর পুরোপুরি ভেস্তে যায়। অর্থাৎ অবশেষে তারা এই যুদ্ধে জিতে গিয়েছে। ড্যান কেবল তার পরিবারকে না, বরং গোটা বিশ্বকে বাঁচাতে সক্ষম হয়েছে। তারা তিনজন বরফের চাদরে শুয়ে এক স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে তাদের এই অভিযান পুরো ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। সকল মানুষ তাদের এই বীরত্বের কথা জানতে পারে। অবশেষে ড্যান নিজের বাড়িতে ফিরে আসে। তবে এবার সে একা আসেনি, তার সাথে ছিল তার বাবা জেমস। অর্থাৎ তাদের ভেতরকার সকল রাগ অভিমান এখন ঠিক হয়ে গেছে।
আর যেহেতু ড্যান ভবিষ্যতে তার সাথে কি হতে চলেছে তা জেনে গিয়েছে, তাই সে এবার কোনোভাবেই সেই ভুল আরও একবার করবে না। সে তার পরিবারকে কখনো ছেড়ে যাবে না। তো এরই সাথে আজকের এই মুভিটির এখানেই সমাপ্তি ঘটে। তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানিয়ে দিতে ভুলো না।